আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে একদিকে চলছে হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি তদন্ত, অন্যদিকে রাজনীতির মাঠের চাল প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আর এই সবকিছুর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। চলুন আজকের এই আলোচনায় এই জটিল সমীকরণটাই একটু ভেঙে দেখা যাক। আজকের আলোচনাটা শুরু করা যাক একটা সংখ্যা দিয়ে। ৫৭,২৫৭ কোটি টাকা। ভাবা যায়? এই বিশাল অঙ্কটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক তদন্তের একবারে কেন্দ্রে রয়েছে। তো এই বিশাল অঙ্কের টাকাটা আসলে কি? বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে বিএফআইইউ এর রিপোর্ট অনুযায়ী এই টাকাটা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, তার পরিবার এবং দেশের ১০টা বড় ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা সম্পদের মোট মূল্য। এই পরিমাণ থেকেই কিন্তু তদন্তের গভীরতাটা আঁচ করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলব। প্রথমে আমরা এই টাকার উৎস আর গতিপথটা দেখব। এরপর রাজনীতির মাঠে এর কি প্রভাব পড়ছে সেটা বোঝার চেষ্টা করব এবং সবশেষে দেখব এই সবকিছুর চাপ সাধারণ মানুষের জীবনে কিভাবে এসে পড়েছে। তো আমাদের প্রথম পর্বে আমরা নজর রাখবো দেশের আর্থিক খাতের কিছু বড় ঘটনা প্রবাহের দিকে। একদিকে যেমন বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হচ্ছে, তেমনি অন্যদিকে নতুন সরকারের কিছু খরচ নিয়েও প্রশ্ন উঠেছে। এই যে ৫৭,২৫৭ কোটি টাকার কথা বলা হচ্ছে, এর পুরোটাই কিন্তু দেশে ছিল না। এর মধ্যে প্রায় ১০,৫০০ কোটি টাকাই বিদেশে পাচার হয়ে গেছিল। আর বাকি প্রায় ৪৭,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে দেশের ভিতর থেকে। এখন একটা ব্যাপার খেয়াল করার মতো, সেটা হলো জব্দ করা সম্পদের প্রায় পুরোটাই মানে ৪৩,০০০ কোটি টাকারও বেশি অস্থাবর সম্পত্তি। তবে ব্যাপারটা শুধু পুরনো দুর্নীতিতেই থেমে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু খরচের প্রস্তাব নিয়েও এখন বেশ সমালোচনা হচ্ছে, যা স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যেমন ধরুন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও পরীক্ষা অধিদপ্তরকে ডিজিটাল করার জন্য ১১৪ কোটি টাকার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রকল্পের প্রায় অর্ধেক টাকা মানে ৫৬ কোটি টাকাই খরচ হয়েছে শুধু প্রশিক্ষণের জন্য। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে আরো এক জায়গায়। একজন প্রভাবশালী উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিবের নিজ জেলায় হাজার হাজার কোটি টাকার বিশেষ উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। অতীতে কিন্তু কোনো একটি জেলার জন্য এভাবে এত বড় প্রকল্প নেওয়া হয়নি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিষয়টিকে সরাসরি ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থের সংঘাত হিসাবে দেখছেন। তবে এইসব অভিযোগ আর সমস্যার মধ্যেই কিন্তু সমাধানের একটা চেষ্টাও দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন বিদেশে পাচার যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বেশ সক্রিয়ভাবে কাজ করছে। এই যেমন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারের জন্য সরাসরি সাহায্য চেয়েছেন। বৈঠকে তিনি শুধু টাকা ফেরত আনার কথাই বলেননি, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের কথাও বলেছেন, উম, যার মাধ্যমে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হতে পারে আর আঞ্চলিক সহযোগিতাও বাড়তে পারে। তো অর্থনীতির এই ডামাডোলের পর চলুন এবার রাজনীতির মাঠে চোখ রাখা যাক। এই নতুন পরিস্থিতিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের কৌশল বদলাচ্ছে আর টিকে থাকার লড়াই করছে সেটা একটু দেখা যাক। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল এখন কিন্তু দুই রকম কৌশল নিয়ে এগোচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের তৃণমূল কর্মীদের ভয় কাটিয়ে আবার মাঠে নামানোর জন্য ঝটিকা মিছিলের উপর জোর দিচ্ছে। অন্যদিকে বিএনপি ব্যস্ত তাদের জোটের সঙ্গীদের নিয়ে। শোনা যাচ্ছে তারা জোটের শরিকদের জন্য প্রায় ৫০টি আসন পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা ভাবছে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রার্থী তালিকা ফাইনাল করতে চাইছে। বড় দলের এই ক্ষমতার লড়াইয়ের পাশাপাশি আরেকটা বেশ ইন্টারেস্টিং রাজনৈতিক লড়াই কিন্তু জমে উঠেছে। আর সেটা হলো প্রতীকের লড়াই, যা একটা দলের পরিচয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নির্বাচনী প্রতীক হিসাবে শাপলা ফুল পেতে চাইছে। কিন্তু শাপলা তো আমাদের জাতীয় ফুল, তা নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নটা হলো, একটা দেশের জাতীয় ফুল কি কোনো একটা রাজনৈতিক দলের প্রতীক হতে পারে? দলটা অবশ্য জানিয়েছে সহজভাবে প্রতীক না পেলে তারা আইনি লড়াইয়ে যাবে। আচ্ছা, এই যে এত সব রাজনীতি আর অর্থনৈতিক কথা হলো, এর প্রভাব সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে ঠিক কিভাবে পড়ছে? আমাদের শেষ পর্বে আমরা সেই দৈনন্দিন বাস্তবতার আর ঝুঁকিগুলি দেখব। ইদানিং বাংলাদেশীদের জন্য বিদেশ যাত্রা বা কাজের জন্য ভিসা পাওয়াটা বেশ কঠিন হয়ে গেছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, দেশের রাজনৈতিক আর অর্থনৈতিক অস্থিরতা। আবার অনেকে টুরিস্ট ভিসায় গিয়ে আর ফেরত আসে না। এর সাথে যোগ হয়েছে ভারতের ভিসা দেওয়া বন্ধ রাখা। এর ফলে ইউরোপের অনেক দেশের ভিসার জন্য যে দিল্লিতে যেতে হতো সেই পথটাও এখন বন্ধ। সংকট যে শুধু দেশের ভিতরে বা বিষয় নেওয়া নিয়ে তা কিন্তু না। কখনো কখনো বিপদ কিন্তু আসে একবারে পায়ের নিচ থেকে। যেমন কিছুদিন আগে ঘটলো আমাদের প্রতিবেশী দেশে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখানে শহরের এক ব্যস্ত রাস্তায় হঠাৎ করে প্রায় ১৬০ ফুট গভীর একটা বিশাল গর্ত বা সিঙ্কহোল তৈরি হয়ে গেল। ব্যাংককের এই ঘটনার পর প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিয়েছে, সেটা হলো ঢাকার মতো একটা মেগা সিটিতেও কি এমন বিপর্যয় ঘটতে পারে? বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কা করছেন, নগর পরিকল্পনাবিদ আর ভূতত্ত্ববিদরাও বলছেন ঢাকার ঝুঁকিটা মোটেও ফেলে দেওয়ার মতো না। অপরিকল্পিতভাবে শহর বাড়ছে
আর তার চেয়েও বড় সমস্যা হলো মাটির নিচ থেকে অনেক পরিমাণ পানি তুলে ফেলা হচ্ছে। এর ফলে মাটির নিচের স্তরটা দুর্বল হয়ে পড়েছে, যা ভূমি ধস বা শৃঙ্খলের মতো বড় ধরনের দুর্যোগের আশঙ্কা অনেক বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে আজকের আলোচনা শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে অতীতের দুর্নীতির জন্য কঠিন জবাবদিহিতা নিশ্চিত করা, আর অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা এনে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা। এই দুইয়ের মধ্যে একটা দেশ কিভাবে ভারসাম্য আনবে, বাংলাদেশের জন্য এই জটিল পথ চলার এখন সবচেয়ে বড় পরীক্ষা। ধন্যবাদ সাথে থাকার জন্য।